আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট হাবিবুর রহমান ভাই আজকে হলো সে ভিসা পেয়েছে, ইন্টারন্যাশনাল জব ভিসা, সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে। হাবিব ভাই, কেমন লাগছে আপনার? আছে আলহামদুলিল্লাহ। বাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। রেয়া আইটি কনসালটেন্সি কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি বিশেষ করে যে আমাদের যে মাসুদ ভাই, শ্রদ্ধেয় মাসুদ ভাই, তো ওনার সাথে আমার মানে স্বল্প সময়ে মানে পরিচয়, এবং সেইখান থেকেই আমি ওনার প্রতি একটা অন্যরকম একটা টাস্ক চলে আসছে যে ভাইয়ের মানে যে কার্যক্রম এবং তাদের অফিসের মধ্যে আমার প্রথমে দু একবার আসা যাওয়া ছিল, এবং তারপর থেকে ভাইয়ের উপর আমার একটা অন্যভাবে একটা টাস্ক ফিল করছে যে না, আসলে রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সির মাধ্যমে হয়তো আমি যদি আমার কাজটা যদি করি, আশা করি যে আমি সাকসেস হওয়ার পসিবিলিটি আছে। তো আলহামদুলিল্লাহ, এখন আমি শুরু থেকে ভাইয়া যেভাবে নাকি আমাকে গাইড করেছে বা যেগুলা বলছে, এখন পর্যন্ত ওইভাবেই আমার কাজটা শেষ পর্যন্ত সাকসেস ভাবে ফাইনালি শেষ হয়েছে আর কি। মাশাআল্লাহ। তো হাবিবের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল আর কি। কোন ইউনিভার্সিটি থেকে? আমার ইউনিভার্সিটি ছিল ব্যাকগ্রাউন্ড আমার দুইটাই ছিল, এমআই ছিল আইবি থেকে, এবং ইউআইটিএস ছিল আর কি। জাপানে কোন সেক্টরে যাচ্ছেন? জাপানে আপনার কনস্ট্রাকশন সেক্টরই, তো সাবজেক্ট ওরিয়েন্টেড কোম্পানি। সাবজেক্ট রিলেটেড। আচ্ছা আচ্ছা। তো কনস্ট্রাকশনের কাজটা অনেক কঠিন, এটা মেনে যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ফিল্ড সেক্টরে এখন আমি যে জবটা আমি শুরু থেকে 2010 সাল থেকে আমি জব করতেছি এই রিলেভেন্ট ফিল্ডেই। আচ্ছা। তো তার জন্য আমি আশা করতেছি যে আসলে এখানে আমার সহজে হয়তো অ্যাডাপ্ট করে নিতে পারবো। যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে যে ফিল্ড ওয়ার্ক, জাপানে কিন্তু ফিল্ড ওয়ার্ক কাজেই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তো কাজে কোনো সমস্যা নেই আশা করি। কিরকম মানে বাংলাদেশি টাকায় ওভারটাইম যদি পান, কিরকম বাংলা টাকায় স্যালারি আসতে পারে? আমার যে আপনার ডিমান্ড লেটারের মধ্যে আপাতত আমি যেটা দেখতেছি যে 2,60,000 ইয়েন আমাকে এখন ধার্য করা হয়েছে। এটার বাইরে ওটি আর কি হবে আর কি, যদি ওটিটা ইয়ে হয় আর কি। বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ, এই জাপানের জার্নিটা আর কি, হ্যাঁ, আপনার ভাষা শিখা থেকে শুরু করে, হ্যাঁ, এটা মানে কিভাবে মানে আপনি এই জানলেন যে আসলে জাপান যাওয়া যায়? আসলে আমি অনেক আরো 2021 সাল থেকে আমি যে আমি চিন্তা ভাবনা করতেছি যে আসলে বাইরে হয়তো কোনো একটা দেশে সেটেল হবো। আমার অলরেডি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট হাতে আছে, 2026 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে। আচ্ছা। তো আসলে ইউক্রেনের যুদ্ধ, তারপরে যে একটা মানে পরিস্থিতি, আবার যে ওই ইন্ডিয়াতে ইন্ডিয়ার বিষয় আমার ছিল, করোনা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে ওইখানের মধ্যে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে এখানে টাকা নেই, একটা ব্রোকার চক্র আছে যেটা নাকি আপনার 10,000 রুপি লাগে, সেটা যে তারা $1,1200 পর্যন্ত তারা চাহিদা করে আর কি, ডিমান্ড করে। তো তারপরে ওইটা অনিশ্চয়তা, তার জন্য আমি ওইদিকে মুভ করি নাই। পরবর্তীতে দেখলাম যে না, জাপান এখানের মধ্যে একটা ভালো একটা সম্ভাবনা আছে। তো তারপর থেকে যে মানে খোঁজাখুঁজি করলাম, তারপরে আপনার পাইলাম যে আসলে আপনাকে আমি ফলো করতেছিলাম 1 বছর, তারপর আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে আসা, আপনাদের অফিসে আসা। তো এই ট্রাস্টের লেভেলটা মানে প্রসেসিং চলাকালীন অবস্থায় ট্রাস্টের লেভেলটা কেমন? আমি মানে শুরু থেকে কোনো রকমের শুরু থেকে এখন পর্যন্ত কোনো ডাউট ফিল করি নাই, বা মানে প্রতিষ্ঠান নিয়ে এবং যে আমার জার্নিটা নিয়ে আসলে কোনো আমি ওটা করি নাই, রিজেক্ট করি নাই আর কি, যে আসলে আমারটা হবে কি হবে না এরকমটা না। আমি পজিটিভলি শুরু থেকেই ধরে নিছি, এখন পর্যন্ত আমি পজিটিভলি ইনশাআল্লাহ আছি আর কি। মাশাআল্লাহ। তো এখন যে আমি আসলে আর যে আমার জাপানি যে ল্যাঙ্গুয়েজটা, সেটা আমি যে N5 লেভেলটা আমার মোটামুটি রানিং আছে। আশা করি যে হয়তো আর কিছুদিন সময় দিলে হয়ে যাবে আর কি। আর এটার জন্য আসলে আমার আগে থেকে একটা মানে ছিল যে আমার আসলে পেপারস অনেকগুলো গোছানো, এবং ড্রাইভিং শেখা, ল্যাঙ্গুয়েজটার উপরে জোর দেওয়া। তো এইসব বিষয়ে যদি মানে সাইডে মানে পাশাপাশি যদি এগুলো যদি মোটামুটি একটা তৈরি করতে পারে, তাহলে মানে এই জার্নিটা একটু সহজ হয় আর কি। কারণ ওইখানে যাওয়ার পর থেকে কিন্তু মানে পরবর্তীতে যে আসল চ্যালেঞ্জটা শুরু হয়,
জি জি তো এই জিনিসটা যদি আগে থেকে যদি মানে খুব ভালোভাবে গোছানো হয় তাইলে ওইখানে যে কিন্তু আসলে বেশি একটা আশা করি না যে তেমন কোনো ইয়েতে পড়া লাগবে। বুঝতে পারছি। যাই হোক, যেহেতু ভিসা তো 1 বছরও পেয়েছেন, তো জি। আমি বলতে চাচ্ছি যে আহ, জাপানে মানে মূলত এখন আপনার এজ কত চলে? এজ হচ্ছে আপনার 35। 35 চলে। তো ফিউচার এইমটা কিসের জন্য আসলে? ফ্যামিলির জন্য নাকি নিজের? আসলে ফ্যামিলির জন্যই। ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে হচ্ছে আমার ওয়াইফ আছে এবং হচ্ছে 4টা কিড আছে, kids চারটা আছে। কিড আছে। আচ্ছা, তো 3 মেয়ে 1 ছেলে। মাশাআল্লাহ। তো আর হচ্ছে বাবা মা ভাই বোন তো আছে আর কি। তো এখন হচ্ছে যে তাদের প্রতি চিন্তা করে যে আমার হচ্ছে ফ্যামিলির যে মেম্বার যারা আছে, তো চাচ্ছিলাম যে বাচ্চারা যেহেতু ছোট আছে ওইখানে যে যদি ক্যারিয়ার ওদের শুরু করতে পারি তাহলে ওদের হয়তো একটা ক্যারিয়ারটা খুব একটা সম্ভাবনায় হবে আর কি। তো ওই দিক চিন্তা করে হচ্ছে যে আমি জাপানকে বেছে নিছি আর কি। পোল্যান্ডকেও আমি হচ্ছে যদি ইউক্রেন যুদ্ধ যদি না হতো তাহলে হয়তো ওইখানে পোল্যান্ডে চলে যেতে। চলে যাইতাম আর কি, ছিল আর কি। কিন্তু পরবর্তীতে মানে ডিসিশন হয়তো একটু চেঞ্জ করে হচ্ছে যে জাপানের রিজিক আল্লাহ তাআলা এখানে রাখছে, এখানে যাচ্ছে। জি। চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি। একটা বিষয় যে আমাদের সাথে যে আপনি এখন পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত কোনো কমিটমেন্টের ব্রেক হয়েছে কিনা, যে এটা দেই নাই বা? আমি তো শুরু থেকেই বললাম যে শুরু থেকেই মানে আপনার প্রতি যে পরিমাণে আমার একটা ট্রাস্ট ছিল, আপনাদের প্রতিষ্ঠানের উপরে ছিল, যে আর কমিটমেন্ট ব্রেক হওয়ার তো কোনো এটা আমার মাঝে সুযোগই নেই যে আসলে, কারণ ট্রাস্ট ওই লেভেলে ছিল যে আমি নির্বিঘ্নে হচ্ছে আপনারা যেভাবে বলছেন, যেভাবে নাকি আপনার এগ্রিমেন্ট অনুযায়ী যা যা ছিল ওইভাবে আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ ওইভাবেই হয়েছে আর কি। আশা করি না যে আসলে আমার পক্ষ থেকে হয়তো কোনো রকমের আমি তো যারা বাংলাদেশে এখন কত লেখাপড়া করছে বা এখনো ভাষা শিখতেছে না, হ্যাঁ, বা যারা জাপানে যেতে চায়, ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে কি রিকমেন্ডেশন থাকবে তাদের জন্য? আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা যেন আসলে একটু সময় নিয়ে যেন আপনার হচ্ছে এই জিনিস জার্নিটা শুরু করে আর কি। প্রথমে হচ্ছে যে ডকুমেন্টেশন গুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে যে অনেক সময় অনেকের পাসপোর্টের সাথে আপনার সার্টিফিকেটে মিল থাকে না, তো এই শুরুটা ওই দিক থেকে করতে হবে। পাসপোর্ট এবং সার্টিফিকেট এগুলা গুছাইয়ে তারপরে ভাষা, তারপরে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং যদি শিখে যেতে পারে তাহলে এটা একটা পজিটিভ একটা ইয়ে থাকবে। তো এরপরে হচ্ছে যে এই জিনিসগুলা, তারপর হচ্ছে কোনো যদি আপনার SSW 1 যদি যায় তাহলে হচ্ছে অবশ্যই কোনো না কোনো একটা স্কিল একটা গ্যাদার করে যেতে হবে। আর ওই SSW 1 এ হোক বা যে ক্যাটাগরিতে হোক না কেন, কিন্তু অবশ্যই কোনো না কোনো টেকনিক্যাল একটা আপনার স্কিল থাকতেই হবে। যদি থাকে তাহলে হচ্ছে ওইখানের মধ্যে আপনার সার্ভাইভ করতে কিন্তু সহজ হবে, ইজি টু গেট হবে। কিন্তু যদি কোনো টেকনিক্যাল স্কিল না থাকে, জাপানের হচ্ছে যে তারা টেকনোলজির দিক দিয়ে হচ্ছে যে নাম্বার 1, তো সেখানে আপনার যদি টেকনিক্যাল স্কিল না থাকে, সফট স্কিল না থাকে, তাহলে আপনাকে ওখানে অবশ্যই প্রতিনিয়ত সাফার করতে হবে। আর যদি কোনো এক্সট্রা যদি আপনার কোনো টেকনিক্যাল স্কিল থাকে তাহলে আপনি সার্ভাইভ ইজিলি হবে, রাইট, এটা আমি মনে করি আর কি। তো নতুনদের ক্ষেত্রে হচ্ছে যে ভাষা, ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র শুরু থেকে মিনিমাম 6 থেকে 1 বছর আগে থেকেই এই জিনিসগুলো যেন জার্নিটা ওইভাবে শুরু করে, তাইলে আশা করি যে তাদের এই যে যাত্রা যেখানে যাক, জাপান হোক বা অন্যান্য কান্ট্রি হোক, এই জিনিসটা সহজ হবে। শুরুতে এটাই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের রেও পরিবারের জন্য দোয়া রাখবেন। কবে ফ্লাইট করতে চাচ্ছেন? আসলে এখন সি অনুযায়ী যেটা দেখতেছি যে আসলে ঈদের 1 দিন পরে বা 2 দিন পরে চলে যেতে হবে। ঠিক আছে, আমরা দোয়া করি। পরিবার ছেড়ে চলে যাচ্ছেন, 4 সন্তান, খুবই কষ্টের এবং বেদনাদায়ক বিষয়টা। দোয়া করি ইনশাআল্লাহ আমার হাত দিয়ে যেন আপনার ফ্যামিলির ভিসাগুলো আমি যেন ইনশাআল্লাহ, আমি ওইটাই আশা রাখি আর কি আপনার কাছ থেকে এবং রেওয়া প্রতিষ্ঠানের থেকে। জি জি জি, সম্পর্কটা সারা জীবনের, শুধু আপনি গেলেই হবে না, আসবেন, যাবেন, দেখা করবেন এবং আপনার ফ্যামিলির ভিসাগুলো যেন করতে পারি। ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং বাংলাদেশে যত সাপোর্ট লাগবে, ডকুমেন্টেশন, ভুল কারেকশন, সবকিছু ইনশাআল্লাহ আমরা হেল্প করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ হাই ভাইয়ের জন্য। যে আর আমার পক্ষ থেকে রেওয়ার প্রতিষ্ঠানের জন্য মানে দোয়া এবং হচ্ছে দীর্ঘায়ু কামনা করতেছি আর কি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।